শুরুতেই আমি আপনাদেরকে চেষ্টা করব আসলে একটা দেখাইতে, একটা ভিডিও দেখাইতে, যেটা হচ্ছিল যে পলিপাসের উপরে। তারপরে আদার্স ইয়াটাতে যাই, স্ক্রিন শেয়ার করি। আপনাদের এখানে কি স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ হয়েছে। হয়েছে। আচ্ছা, জিনিসটা দেখেন আগে। Hi everyone, today I have another operation video for you, but this time it is about removing nasal polyps. To make this video more understandable, what I'll do is I'll show you my nose first, so you know what a normal nose looks like. So although the video is not great, I think you get the idea that there is a clear route from the front of my nose to the back. Now let's see what polyps look like. As you can see, this patient has huge polyps in their nose, which is completely blocking their breathing and their ability to smell anything. Some people say that polyps look like peeled grapes, but really they are basically nose lining, which is filled up with so much fluid that they are now almost hanging out of the nose. A microdebrider is basically a metal tube with a hole at the end which sucks in the polyps. Once they're inside this tube, a serrated edge nibbles off a bit of the polyp, which is then vacuumed away. Then the process repeats, and slowly but surely the polyps are eaten away. Obviously, I need to be careful I do not damage normal tissues inside the nose like the septum or the turbinates. You can see here that I'm trying to pull this polyp out rather than... আচ্ছা, আমি যে একটু পজ করতেছি, একটা জায়গা নিয়ে আসতেছি। এই যে এইটাতে ভিডিওতে আমার কথা শুনতে পাচ্ছেন না? আচ্ছা আচ্ছা, দেখেন এই যে ভিডিওটা, মানে যে ছবিটা আছে এখন, এই ছবিটাতে আপনি দেখেন এইটা নাকের কোন পাশের ছিদ্রটা বুঝাইতেছে? আপনারা কি আইডিয়া করতে পারতেছেন? আচ্ছা, এইটা হচ্ছিল নাকের আমার ডান পাশের ছিদ্র। বাম পাশ। আচ্ছা, এই যে অ্যারোটা কি দেখা যায়? অ্যারো, এই যে অ্যারোটা, সাদা অ্যারো দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, দেখা যায়। নোট প্যাসেজে। আচ্ছা দেখেন, এই যে এই পাশটা ক্লিন না, এটা হচ্ছিল যে আমার নাকের এই মিডলের হাড্ডিটা, ঠিক আছে? আর এই যে পাশটা দেখতেছেন, এই যে বিভিন্ন রয়েছে, লোম রয়েছে, এটা হচ্ছিল যে আমার নাকের মানে সাইড দেওয়াল। তো ওই হিসাবে হচ্ছিল যে আমার এইটা নাকের ডান পাশ, ঠিক আছে? তো এই পাশে হচ্ছিল দেয়াল, আর এই পাশটাতে হচ্ছিল যে আমার থাকে হচ্ছিল টার্মিনেট। হ্যাঁ, এবং এই টার্মিনেটের ভিতরেই পলিপসটা হয়, এবং সেটা আস্তে আস্তে বড় হয়ে এরকম হচ্ছিল যে বের হয়। এটা দেখতে অনেকটা আপনার আঙুরের গুচ্ছর মতো লাগে, কিন্তু এটা স্বচ্ছ, এবং দেখেন এটা কিন্তু হচ্ছিল দেখা যায় পানির মতো দেখা যায়। হ্যাঁ, আর টার্বিনেটটা ডিফারেন্ট। টার্বিনেটটা আপনাদেরকে মানে পাই নাই, এরকম হচ্ছিল যে পাই নাই, অ্যানিমেটেড একটা পাইছি। তো ওইটা আপনাদের দেখাবো। আপনাদের জাস্ট হচ্ছিল এখানে থামায় মানে পলিপটা বোঝানোর জন্য, যে পলিপটা মূলত মানে টার্বিনেটের ভিতর দিয়ে আসে, এবং এটা এক বা একাধিক আঙুরের গুচ্ছ, বা হচ্ছিল ধরেন এক বা একাধিক আপনার অনেক সময় এটা লালচে দেখা যায়, অনেক সময় সাদাটেও দেখা যায়। আপনার হচ্ছিল যে ধরেন কি বলে ফিতা ফিতা টাইপের, বা হচ্ছিল যে দেখা যাইতেছে যে একটু মাংসল না, বাট হচ্ছিল যে দেখতে অনেকটা ফুসফুসের মতো। হ্যাঁ, চার পাঁচটা কলি বা জিব্বার মতো, চার পাঁচটা জিব্বার মতো বের হয়ে আসছে, ঠিক আছে? আবার কখনো কখনো এটা একটা জিব্বার মতো হয়ে আসে, আবার কখনো কখনো এটা মটরশুটির ডানার মতো দেখতে একটা, যেগুলো শক্ত পলিপস হয়। হ্যাঁ, যেমন হচ্ছিল যে এই যে সাদাটা আছে না, এইটাই যখন হচ্ছিল অনেক বয়স হবে এবং হচ্ছিল যে অনেক দিন যাবত থাকবে, তখন এটা অনেকটা আপনার মটরশুটির মতো একটা ডানার মতো দেখা যাবে, এবং এটার কালারটা আপনার অনেক সময় হচ্ছিল যে একটু কালচে টাইপের হবে, বাট লালচে না, এবং ওটা মাংসপেশির মতো দেখা যাবে না। ওটা দেখাই যাবে যে হচ্ছিল একটা মানে মটরশুটি দানা বা এরকম একটা টাইপের কিছু, বাট ওটার কালারটা একটু লালচে টাইপের হবে। মাঝে মাঝে নাকের একদম প্রান্ত পর্যন্ত চলে আসে, আবার মাঝে মাঝে ভিতর দিকে চলে যাবে। এবং এইটার হচ্ছিল যে এন্ড এরিয়াতে আপনার থাকে,
কি বলে হচ্ছিল যে আপনার বৃন্ত থাকে, মানে বোটা থাকে। হ্যাঁ হ্যাঁ, যেটা হচ্ছিল যে আমার কি বলে নাকের যে টার্বিনেট আছে, নাকের টার্বিনেটের 3টা অংশ আছে, ঠিক আছে। মূলত হচ্ছিল যে ফার্স্ট যে চ্যানেলটা আছে এই চ্যানেলের ভিতর থেকে এগুলা আসে। হ্যাঁ, তো এই ভিডিওটা তাহলে এখন পুরাটা দেখেন এবং দেখেন যে হচ্ছিল যে ওরা অপারেশনের মাধ্যমে Time it is এটা about ক্লিয়ার removing করে। nasal polyps. To make this video more understandable, what I'll do is I'll show you my nose first, so you know what a normal nose looks like. এই So টার্বিনেট although the video is দেখাইতেছে, not great, I'm টার্বিনেটের thinking ভিতর out here that দিকে there's a clear route from এই the পলিপটা front of my আছে। nose to the আর এই যে back. Now সেপ্টাম let's see যেটা what বলতেছে polyps এটা look হচ্ছিল like. আমার As নাকের you can see, মিডলের this বাসি। patient has huge polyps in their nose, which is completely blocking their breathing and their ability to smell anything. Some people say that polyps look like peeled grapes, but really they are basically nose lining, which is filled up with so much fluid that they are now almost hanging out of the nose. A microdebrider is basically a metal tube with a hole at the end which sucks in the polyps. Once they're inside this tube, a serrated edge nibbles off a bit of the polyp, which is then vacuumed away. Then the process repeats, and slowly but surely the polyps are eaten away. Obviously, I need to be careful I do not damage normal tissues inside the nose like the septum or the turbinates. You can see here that I'm trying to pull this polyp out rather than ওরা seeing down polypগুলোরে the কেটে normal ফেলতেছে। structures. In the end, because this particular polyp is so big, I decide to send it away to the lab as a biopsy. So not to bore you, I've sped up the rest of the operation. The plan is to basically remove the polyps from around the turbinates so that you can get a clear airway to breathe through. Then I need to follow these polyps না up না, into যে the sinuses. একদম I need to কাইটা clear the ভিতর দিকে sinuses যেতে, and the আপনাদের forehead এখানে কি between the eyes স্লোলি and the দেখাচ্ছে, স্লো দেখাচ্ছে, মানে ভিডিও কি কাইটা কাইটা দেখায়? না বুঝতেছি তো ভাই। বুঝতেছেন না? আচ্ছা তাহলে And দেখেন here we যে are হচ্ছিল at যে the এটা actual এইভাবে operation. The big open হচ্ছিল রিমুভ করছে। হ্যাঁ, এবং হচ্ছিল যে এই যে দুই পাশে এটা কিন্তু টার্বিনেটের ভিতরে। হ্যাঁ, এখন হচ্ছিল সে টার্বিনেটের ভিতরে গেছে। তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটা একটু স্টপ করি। আমার এখানে নেটের সমস্যা আছে আজকে, সো একটু ধৈর্য ধরেন, একটু ডিস্টার্ব ফিল হতে পারে। নেটের সমস্যা সব জায়গায় এখন। এরপরে পটেটো মার্কা পিসি তো আরো ঝামেলা। পটেটো মার্কা, হোয়াট ইজ পটেটো মার্কা? আচ্ছা, শেয়ার হয়েছে, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে। Your nasal turbinates are structures that stick out from the inside walls of your nose. আচ্ছা, এই জায়গা আমি একটু পজ করলাম। হ্যাঁ, এই যে নাকের ভিতরে ঠিক এরকম, বুঝছেন, এটা হচ্ছিল ফার্স্ট, এটা মিডিল, আর এটা হচ্ছিল যে আমার লাস্ট। এগুলোর বলে টার্বিনেট। হ্যাঁ, এই টার্বিনেটের ভিতরে এই যে গ্যাপগুলো আছে না, এই গ্যাপগুলোতেই মূলত হচ্ছিল যে আমার এই পলিপসগুলো হয়, এবং এই পলিপসগুলো এই গ্যাপ থেকে, এই গ্যাপ নরমালি হচ্ছিল যে ফার্স্ট যে টার্বিনেটটা আছে, এই টার্বিনেট এই এরিয়াতে হচ্ছিল এই পলিপসগুলো হয়। আর অ্যারোটা কি দেখা যাচ্ছে? অ্যারো কেউ একজন একটু রেসপন্স করেন। হ্যালো, আচ্ছা আচ্ছা, এই এরিয়াতে হচ্ছিল যে এই পলিপসটা হয় এবং এটা আস্তে আস্তে বের হয়ে আসে, ঠিক আছে। আর টার্বিনেট যেটা, এই যে টার্বিনেট, এই যে এটা হলো টার্বিনেট, এটা একটা টার্বিনেট, এইটা হচ্ছিল সেকেন্ড মানে মিডিল, আর এটা হচ্ছিল যে আমার লাস্ট টার্বিনেট একদম ভিতরের দিকে থাকে। হ্যাঁ, মিডিলে মূলত হচ্ছিল যে আমরা যেটা কি বলে সাধারণত হচ্ছিল যে মাংস বৃদ্ধি বলি না, মাংস বৃদ্ধি মূলত হচ্ছিল এইটা। হ্যাঁ, এটা হচ্ছিল মাংস বৃদ্ধি এই জায়গা থেকে সবচেয়ে বেশি হয়, এবং এইটা আস্তে আস্তে হচ্ছিল এই পর্যন্ত আসে। এই ভিডিওতে সেটা দেখতে পারবেন। আর একটা আছে, সেটা হচ্ছিল যে আমার এই যে মিডিল যেটা আছে, হ্যাঁ, এইখান থেকেও যে এই যে মাংসটা আছে, এটাও অ্যালার্জির কারণে বৃদ্ধি কিছুটা পাইতে পারে, বাট হচ্ছিল বেশিরভাগ সময় মাংস বৃদ্ধি এটা হয়। এবং হচ্ছিল যে এই যে মাংস বৃদ্ধি হয় না আমার নাক দিয়ে, এটা নাকের কাছাকাছি পর্যন্ত এটা দেখা যেতে পারে, বাট এটা কিন্তু পলিপস না, এটা হলো টার্বিনেট বলে এটাকে। হ্যাঁ, এবং এইটা দেখবেন যে হচ্ছিল যে এইটা আপনার থোকা থোকা থাকবে না। হ্যাঁ, এটা একটাই, এবং এটা মাংসাল,
রেডিশ পিঙ্ক কালার দেখবেন এটারে, হ্যাঁ। এবং বেশি খোঁচাখুচি করলে তখন হলো এখান থেকে রক্ত আসবে। কিন্তু এইখানে কোনো আঙুরের থোকার মতো বা হলো যে মানে 3-4টা পোর্শন হয়ে বের হওয়ার, এটা তা হবে না। যদি 3-4টা পোর্শন হয়ে বের হয় তাহলে সেটাই বুঝবেন পলিপস। আর যদি দেখেন একটা পোর্শন রেডিশ পিঙ্ক, হ্যাঁ, মানে হলো যে গোলাপি, উজ্জ্বল গোলাপি, রক্তিম গোলাপি যদি দেখেন, এবং হলো সেটা যদি আমার নাকের যে মিডিল এরিয়াটা আছে, হ্যাঁ, এইটা পর্যন্ত আসে এবং নাকের ইয়া পর্যন্ত, কিন্তু এই ইয়াটা বলে কি বলে, এই টার্বিনেটটা কিন্তু নাকের ফুটা দিয়ে বাহিরের দিকে আসে না, বাট পলিপসটা নাকের ফুটা দিয়ে বাহির পর্যন্ত আসতে পারে। হ্যাঁ, সিভিয়ার পর্যায়ে মানে গ্রেড 4 এরিয়াতে যখন আসে তখন এটা নাকের ইয়াতে বাহিরে আসে। তো ভিডিওটা দেখেন, দেখলে বুঝবেন। Made of bone covered by a thin layer of soft tissue called nasal mucosa. The purpose of the turbinates is to humidify, warm, and filter air as it passes through your nose. One of your turbinates may grow too large, usually the lowest one. If this happens, airflow through your nose may be blocked. The turbinate may be so swollen that it touches your septum, which is the thin wall dividing your nose into right and left sides. If medications don't relieve your symptoms, a procedure called a nasal turbinate reduction may be done to reduce the size of the swollen turbinate. During the procedure, the surgeon will make a small incision in the mucosa on the turbinate. A tool, such as a microdebrider, will be used to remove soft tissue, bone, or both from the turbinate. In most cases, the surgeon will only remove enough tissue to improve airflow. The rest of the turbinate will remain. আচ্ছা, আই থিঙ্ক আমার মানে মনে হয় যে হচ্ছিল যে আপনারা টার্বিনেট এবং হচ্ছিল যে পলিপসের ভিতরে পার্থক্যটা টের পাইছেন। এটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের ম্যাক্সিমাম যারা আছি, হ্যাঁ, আমি অনেকেরই দেখছি, এটা আমার ইসের অভিজ্ঞতা থেকে, বাট আপনারা অনেক অভিজ্ঞ আমি জানি, কিন্তু আমি অনেকেরই দেখছি যে তারা কি বলে টার্বিনেটটাকেই হচ্ছিল যে পলিপাস বলে, এবং হচ্ছিল যে এই পলিপাস চিন্তা করে তারা হোমিও ওষুধ প্রয়োগ করে, এবং হচ্ছিল তারা বেশিরভাগ ক্ষেত্রে সাকসেস হয় না, বিকজ অফ তাদের আইডেন্টি করাটাই ভুল থাকে। হ্যাঁ, এর কারণে হচ্ছিল যে এই তারা পলিপসে বইলা টার্বিনেটের ট্রিটমেন্ট করে, যার কারণে হচ্ছিল যে সাকসেস হয় না, এই আর কি। এবং পলিপসটা মানুষের মানে রেয়ার, খুব কম হয়, হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছিল যে টার্বিনেট বৃদ্ধি পায় বিভিন্ন অ্যালার্জেটিক কারণে, এবং মানে পরিবেশ পারিপার্শ্বিকতা, যাদের ক্রনিক ঠান্ডা থাকে, কোল্ড অ্যান্ড কোরাইজা, হ্যাঁ, রেইনি নোজ মানে হচ্ছিল যে নাক দিয়ে অনবরত পানি পড়া, হ্যাঁ, ডাস্ট প্রবলেম, এই ধরনের যাদের প্রবলেমগুলো থাকে, এই প্রবলেমের কারণে হচ্ছিল তাদের মাংসপেশি বেড়ে যায়, মানে হচ্ছিল যে টার্বিনেটটা বেড়ে যায়, ঠিক আছে। তো লেফট সাইড রাইট সাইড বোথ সাইডেই টার্বিনেট আছে, এবং হচ্ছিল টার্বিনেটের নিচেই হচ্ছিল আমার সাইনাস। হ্যাঁ, তো নর্মালি হচ্ছিল যে সাইনাস থেকে হচ্ছিল যে আমার যে মিউকাস ফ্লুইড গুলো আসে, এই ফ্লুইড গুলাই আমার নাক দিয়ে ঝরে। তো কি বলে, আমার যদি সাইনাস প্রবলেম থাকে সেই ক্ষেত্রে P4 ভালো কাজ করে। হ্যাঁ, এবং হচ্ছিল যে যদি আপনারা বুঝেন যে তার সাইনাস ফ্লুইড নাক দিয়ে অনবরত পানি ঝরতেছে, এবং হচ্ছিল তার সাইনাস এরিয়াটা কিন্তু হচ্ছিল যে সাইনাস নিয়ে আরেকদিন আরেকটা ক্লাস করাবো না, আজকে জাস্ট একটা সিম্পল ইয়া দেই। সেটা হচ্ছিল যে মুখে, নাক এবং কপাল নিয়ে একটা বাটারফ্লাইয়ের মতো হচ্ছিল এই সাইনাসের একটা গর্ত আছে, ঠিক আছে। তো বাটারফ্লাই মানে দেখতে অনেকটা হচ্ছিল আপনার প্রজাপতির পাখার মতো, হ্যাঁ, গর্ত। এই গর্তে হচ্ছিল প্রচুর, মানে যখন ঠান্ডা লাগে, নতুন সর্দি, হ্যাঁ, অ্যাকুয়েট মানে ঠান্ডা লাগে, তখন হচ্ছিল যে আপনার নাক দিয়ে তরল প্রচুর পরিমাণে ঝরে। এইটার উৎপত্তি স্থলে এই জায়গাগুলা, তখন দেখবেন যে নাক ভারবার, হ্যাঁ, তখন এই এরিয়াগুলোতে আপনার হচ্ছিল যে নাকের দুই পাশ চিক
আমরা মানে হচ্ছিল যে চোখের একটু নিচের দিকে, যেটা হচ্ছিল যে আমার চোখের অরবিটাল বিলো যেটা আছে, হ্যাঁ, এইটার নিচের দিকে আমি, এবং হচ্ছিল যে আমার 0.1 এবং 0.2 এই এরিয়াতে মাসাজ করলে দেখবেন আরাম লাগবে। হ্যাঁ, এবং ওই সময় যদি হচ্ছিল যে আমি মেন্থল বা এরকম টাইপের কিছু ভাপ নেই বা পানির ভাপ নেই, তখন আরাম লাগে এবং হচ্ছিল যে অনেক নাক দিয়ে অনেক পানি পড়ে। তো এইটা মূলত হচ্ছিল যে আমার এই যে সাইনাস এরিয়াতে যে ইনফেকশনটা হয়, ইনফেকশন গুলা এই পানির মাধ্যমে হচ্ছিল তা সে চেষ্টা করে যে হচ্ছিল যে সে ফ্লুইড আকারে বের করিয়া সে হচ্ছিল যে ইনফেকশন গুলা বা হচ্ছিল যে ইনফ্লামেশন যেটা আসতেছে সেটারে প্রদাহগুলা কমানোর চেষ্টা করে। এর জন্য প্রচুর পরিমাণে নাক দিয়ে পানি আসে। বা হচ্ছিল যে ব্যাকটেরিয়াল বা ভাইরাস জনিত কারণে অনেক সময় ইনফেক্টেড যখন হয় তখন এই সাইনাস এই কাজগুলো করে, যার কারণে হচ্ছিল ঠান্ডা লাগে। এবং পরবর্তীতে আমরা কি করি, আমরা না বুঝা এই যে হিস্টাসিন জাতীয় ওষুধ খাই এই মিউকাস গুলারে জমায় ফেলি যাতে নাক দেওয়ার পানি না পড়ে, ঠিক আছে? তো ওইটা আমাদের জন্য পরবর্তীতে আরো ক্ষতি করে। ইনস্ট্যান্ট রিলিফ বাট দীর্ঘস্থায়ী এটা ক্ষতির কারণ হয়। তো এনিওয়েজ, আমরা আজকে তাহলে ভিডিওর মাধ্যমে জানতে পারলাম পলিপাস কাকে বলে এবং হলো যে টার্বিনেট কাকে বলে। আশা করি এরপরের থেকে আপনাদের বিশেষ করে পলিপাসের রুগী যদি আসে, হ্যাঁ, আপনারা আগে অবশ্যই নাকটা দেখবেন এবং ভালো করে দেখবেন যে এটা আদতেও পলিপাস কিনা, অথবা এটা আদতেও পলিপাস না টার্বিনেট, মানে হচ্ছিল তার নাকের মাংস বৃদ্ধি পাইছে কিনা। যদি নাকের মাংস বৃদ্ধি পায় এক ধরনের ট্রিটমেন্ট, পলিপাস হইলে আরেক ধরনের ট্রিটমেন্ট। তো আজকে হচ্ছিল যে আমি পলিপাস নিয়েই আপনাদের সাথে কথা বলবো। নরমালি ভিডিওতে আপনারা মোটামুটি সব বুঝা গেছেন। আমি আসলে কি বলে লেকচার শিট রেডি করছিলাম অনেক বড়, আজকে লেকচার দিব না, অন্য একটা কাজ করতেছিলাম, যার কারণে খুব বেশি না কি কারণে পলিপাস হয়, ঠিক আছে, এইগুলা হচ্ছিল ধরেন নরমালি হচ্ছিল যে ক্রনিক রাইনোসাইটিস, ঠিক আছে, তারপর হচ্ছিল অ্যাথোমিডিয়া বা ম্যাক্সিলারি সাইনোসিস এর কারণে হচ্ছিল যে আমার পলিপাস গুলো হয়, ঠিক আছে। এগুলা ডাক্তারি টার্ম। আজকে একটা ফর্মুলা দিছিলাম, ফর্মুলা বলে একটা হচ্ছিল যে আপনাদেরকে পিডিএফ দিছি, আবার নরেশ দাদা কইতাছে যে এটার বাংলা করে দিতে, তো ইংরেজি কইতেই ভয় লাগে। চেষ্টা করি এর জন্য ছিল যে আপনাদের সাথে বাংলাই করতে, বাট আপনারা ডাক্তারি করতেছেন, আপনাদেরকে মানে মেডিকেল টার্ম গুলা আপনাদেরকে জানতে হবে। ভাই অবজেকশন ইওর অনার, ওকে, আমি বাংলা করে দিতে বলি নাই, আমি বলছি ফর্মুলাটা আমরা কেন দিলাম ওই সমস্যার জন্য, তার ছোট্ট একটু নোট ব্যাখ্যা যে এই কারণে এই সমস্যার জন্য এই ফর্মুলা দিলাম। আচ্ছা, তাই তাহলে আমার বুঝতে ভুল হয়ে গেছে, সরি। না, এই জন্যই তো আমি অবজেকশন ইওর অনার বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, তাহলে এটা মাই মিস্টেক, আমার বুঝার ভুল। হ্যাঁ, আসলে যে এইভাবে ফর্মুলার পাশে একটা ছোট্ট কলাম করে শর্ট নোট দিলে ভালো হতো, এন্ড শর্ট নোটটা যে আসলে কি শর্ট নোট এটা আমি বুঝতে পারি নাই। এনিওয়েজ, আমি বুঝছি যে হয়তোবা মানে হচ্ছিল যে এই যে রোগের নাম বা এইটা দিতে হবে। সমস্যার নাম তো আছেই, হ্যাঁ, বাম পাশে তো প্রথমে সমস্যার নাম, জি। ওই সমস্যার জন্য আমরা এই প্রোটোকলটা ইউজ করলাম। তাহলে এই প্রোটোকলে যে মেডিসিন গুলো আছে, এই মেডিসিন গুলো এখানে কেন ইউজ করলাম, এই কারণে এই মেডিসিন গুলো এই ফর্মুলায় আসছে। ও দাদা, ওই কাজ করতে গেলে আসলে ছোট কলম হয় না, ওগুলো অনেক বড় বড় কলম হয়ে যায়। এখন ধরেন হচ্ছিল যে এই যে সকালবেলা রাত্রেবেলা গোলাম মেহেদি ভাই হচ্ছিল যে একটা ঝগড়া লাগায় দিল, দুইজনে মারামারি করলো কতক্ষণ, S2 এই কাজ হয়, S2 এই কাজ হয়, ঠিক আছে। আর S2 বর্ণনা দিতে গেলে তো S2 7-8 পৃষ্ঠা বর্ণনা, তো ওই জায়গায় প্রোটোকল আছে 4-5টা, মানে 4-5টা মেডিসিন। একটা মেডিসিন জানা থাকলে আমরা সমস্যা হবে না।
হ্যাঁ। মেডিসিনটা সম্পর্কে জানা থাকে, হ্যাঁ। মেডিকেল জানা থাকলে কোনো সমস্যা নাই। এক্স্যাক্টলি, মেডিকেলটা হচ্ছিল যে আমাদের জানতে হবে। হ্যাঁ, S2 মূলত হচ্ছিল যে খালি গ্ল্যান্ডের মেডিসিন তা না, S2 অনেক কিছুর মেডিসিন, ঠিক আছে। এবং হচ্ছিল যে ইলেকট্রো হোমিওপ্যাথিতে আপনার একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছিল যে এইখানে 9টা ভেষজ মিলে হচ্ছিল একটা মেডিসিন তৈরি করা হয়েছে। সো হোমিওপ্যাথিতে একটা ভেষজ দিয়া যদি হচ্ছিল আমি 1000 রোগের ট্রিটমেন্ট করতে পারি, সে জায়গায় আরো 9টা আরো 8টা মেডিসিন অ্যাড আছে, দ্যাট টোটাল 9টা মেডিসিন। তো S2 তে 9টা মেডিসিন আছে, এর ভিতরে হচ্ছিল যে আমার লাইকোপোডিয়াম আছে S2 তে, ঠিক আছে। যে লাইকোপোডিয়াম হচ্ছিল আমার কিডনির উপরে কাজ করে, হ্যাঁ। এবং হচ্ছিল যে লাইকোপোডিয়াম তো আমার বাম পাশে কাজ করে, রাইট না ডান পাশে? ডান পাশে ডান পাশে কাজ করে। তো আমার ডান পাশে ডান পাশে যদি ডান পাশে কাজ করে, তাহলে S2 হচ্ছিল যে আমার ডান পাশে সবচাইতে বেশি প্রভাব ফেলবে। হ্যাঁ, ডান পাশে যত রোগ আছে এই রোগের উপর প্রভাবটা বেশি পড়বে। কারণ এটার আপনি ব্যাখ্যা কিভাবে দিবেন যে তাহলে বাম পাশের রোগ হলে কি আমি S2 দিব না? অবশ্যই দিব, কিন্তু ডান পাশের রোগের ক্ষেত্রে আমার S2 এর প্রভাবটা বেশি পড়বে। লাইকোপোডিয়াম আরো অনেক 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 মানে রোগের ক্ষেত্রে কাজ করে লাইকোপোডিয়াম। তবে হচ্ছিল স্পেশালি লাইকোপোডিয়াম হচ্ছিল কিডনি বা মূত্র প্রদাহের উপরে, মানে ইলেকট্রো হোমিওপ্যাথিতে কিডনির উপরে হচ্ছিল ভালো কাজ করে লাইকোপোডিয়াম। হ্যাঁ, এবং হচ্ছিল যে ধরেন ডায়াবেটিসের ক্ষেত্রেও S2 কাজ করে, প্যানক্রিয়াসে S2 কাজ করে, হ্যাঁ, প্যানক্রিয়াস লেভেলে। আবার প্যানক্রিয়াসে হচ্ছিল যে আমার C17 ও কাজ করে, হ্যাঁ। আবার প্যানক্রিয়াস হচ্ছিল আমার S6 কাজ করে, C6 কাজ করে। তো এই জায়গাগুলো হচ্ছিল যে মানে ওষুধ অনেকগুলা, মানে নির্দিষ্ট করে আসলে কিছু বলা যাবে না, নির্দিষ্ট ভাবে না। এবং হচ্ছিল যে ওষুধগুলোর ক্ষেত্রেও এই ওষুধ সব রোগীর সাথে যে সিমিলার বিহেভিয়ার করবে তাও কিন্তু বিষয়টা না, হ্যাঁ। তো এইখানে হচ্ছিল প্রয়োগ এবং এক্সপার্টিজম, আপনি আসলে কিভাবে এই চিকিৎসা পদ্ধতিটা রপ্ত করছেন এবং কিভাবে হচ্ছিল আপনি রোগীকে হ্যান্ডেল করেন, আপনার ওটার উপরে বেস করেই আপনি হচ্ছিল আপনার কাছে আপনার রোগী সুস্থ হবে। আমি S2 দিলাম, আমার কাজ করে নাই, কিন্তু সিমিলার ডিজিজ, হ্যাঁ, বাট ব্যক্তি ভিন্ন, আরেকজন S2 দিছে, তারটা কাজ করে ফেলছে। তো এখানে পারিপার্শ্বিকতার বিষয় আছে, ভৌগোলিক অবস্থানের বিষয় আছে, জলবায়ুর কিছু তারতম্যের বিষয় আছে, পটেন্সির বিষয় আছে, ব্যক্তির যৌগিক বডি কমপ্লেক্সের বিষয় আছে, হ্যাঁ, অনেক কিছু বিষয় আছে। সো একটা মেডিসিনকে নির্দিষ্টভাবে আপনি কখনোই ফেলতে পারবেন না, এই আর কি। তো যাই হোক, আমরা পলিপাসে থাকি। তো পলিপাস হচ্ছিল যে নরমালি বুঝার ক্ষেত্রে তো আপনাদের প্র্যাকটিক্যাল একটা ধারণা দিলাম। হ্যাঁ, এটা হচ্ছিল ধরেন এটা অনেকটা সিস্ট টাইপের, ঠিক আছে। পলিপাসটা অনেকটা সিস্ট টাইপের, সিস্ট ফাইব্রয়েড নামে হচ্ছিল এটা পরিচিত। সো হচ্ছিল যে পলিপাসটাকে চিনতে হইলে আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে হচ্ছিল যে এটা গুচ্ছ আকারে হইতে পারে, অথবা এটা কি বলে আমার ট্রান্সপারেন্ট হচ্ছিল যে সিস্টের মতো দেখা যাইতে পারে, হ্যাঁ। এবং হচ্ছিল ট্রান্সপারেন্ট চতুর্দিকে থাকবে এবং ইনসাইডে মাংসের একটা ভাব থাকতে পারে, মাংসের একটা ভাব থাকতে পারে। এবং টার্বিনেটের ক্ষেত্রে এই জিনিসটা থাকবে না। টার্বিনেটের ক্ষেত্রে হচ্ছিল যে চতুর্পাশে কোনো প্রকার ট্রান্সপারেন্ট, মানে হচ্ছিল যে সিস্টাল কোনো কিছু বা সিস্টিক কোনো কিছু থাকবে না, ঠিক আছে। এটা ডিরেক্ট হচ্ছিল একটা মাংস পিণ্ডের মতো দেখা যাবে, এবং এইটা কোনো গোলাকার কোনো কিছুর মতো দেখা যাবে না বা চ্যাপ্টা কোনো কিছু দেখা যাবে না। এইটা দেখা যাবে যে হচ্ছিল নাকের এক পাশ থেকে আরেক পাশ বন্ধ করে ফেলছে। এবং হচ্ছিল যে আপনারা চেষ্টা করবেন নাকের যতটুকু ভিতর দিকে দেখা যায় দেখবেন, যদি প্রয়োজনে স্টিক ব্যবহার করতে হয়, হ্যাঁ, যারা সাহস পান তারা হচ্ছিল যে নেজালের কিছু ইকুইপমেন্ট থাকে, ইকুইপমেন্ট দিয়ে আপনারা দেখার চেষ্টা করবেন, তাহলে ইজিলি আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছিল টার্বিনেট না হচ্ছিল যে এটা পলিপাস। একটা জিনিস মনে রাখবেন, টেকনিক্যাল ইস্যুর জন্য বলতেছি, যে আমার লেফট সাইডে থাকে টার্বিনেট, রাইট সাইডটা টার্বিনেট থাকে, হ্যাঁ। আর মিডিল যেটা থাকে এটা হচ্ছিল যে আমার নাকের মাঝের যে হাড়, এইখানে কোনো টার্বিনেট থাকে না।
এইখান থেকে মাংস বৃদ্ধি হতে পারে। যদি কখনো দেখেন যে আপনি নেজাল ইকুইপমেন্ট দিয়া বা টুলস গুলা দিয়ে আপনি দেখতেছেন যে হচ্ছিল মিডিল থেকে কোনো গোটা আসছে, তাহলে বুঝবেন এটা অ্যালার্জেটিক প্রবলেম, বাট এটা পলিপাস না। ঠিক আছে, পলিপাস মূলত আপনার নাকের ডান পাশের ডান সাইড থেকে আসবে, বাম পাশের বাম সাইড থেকে আসবে, এবং এইটা টার্বিনেটের ইনসাইড থেকে আসবে। টার্বিনেট খোলা থাকতে পারে, বাট অতটা খোলা থাকবে না, কারণ হচ্ছিল যে আমার এই পলিপসটাই হচ্ছিল যে আমার নাকটাকে পরিপূর্ণভাবে হচ্ছিল ঢাইকা রাখতে পারে, বা হচ্ছিল যে অর্ধেক রাখতে পারে, বা প্রায় সম্পূর্ণটাই এরিয়া সে নিয়ে নিতে পারে। হ্যাঁ, এবং পলিপস বোঝার সবচেয়ে সহজ এবং সরল উপায় হইতেছে যে মাংসের উপর দিয়া পলিথিনের একটা পর্দা থাকবে, এবং পর্দার ভিতরে পানি থাকতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে সেই পানি নাও থাকতে পারে, কিন্তু একটা সাদা আবরণ, মানে সেই আবরণটা ট্রান্সপারেন্ট একটা আবরণ, সেটা শক্ত হইতে পারে। ঠিক আছে, অনেক সময় শক্ত হয়, অনেক সময় নরম হয়, তো এই ধরনের হইতে পারে। তো এই জিনিসগুলো যখন দেখবেন, হ্যাঁ, তখন আপনি এটারে পলিপস হিসেবে সিলেক্ট করবেন, নেজাল পলিপস হিসেবে। আদারওয়াইজ ইট ইজ টার্বিনেট, মানে মাংস বৃদ্ধি হয়েছে। ঠিক আছে, তো ছোট্ট জিনিস, খুব বেশি করে বোঝানোর কিছু নাই। এইটা হচ্ছিল যে অনেক সময় মানে আইজি টেস্টের মাধ্যমে বোঝা যায়। যদি আইজির পরিমাণ বেশি থাকে তাহলে বুঝবেন যে এটা পলিপস না, এটা হচ্ছিল যে আমার নাকের মাংস বৃদ্ধি আসছে। ঠিক আছে, অ্যালার্জেটিক কোনো ইস্যু যদি থাকে তাহলে আপনি বুঝবেন যে হচ্ছিল যে এইটা পলিপস না, বাট হচ্ছিল যে অ্যালার্জেটিক কারণে পলিপস আসতে পারে, বাট ওইটা নাকের মাংস বৃদ্ধি হয়। হ্যাঁ, যেটা হচ্ছিল অ্যালার্জেটিক কন্ডিশনের কারণে হচ্ছিল যে অ্যালার্জেটিক রাইনোটিস বা হচ্ছিল যে অথপি হয়, সেটা হচ্ছিল যে সেই ধরনের ইস্যু যদি থাকে তাহলে সেই জায়গায় আপনি হচ্ছিল যে নেজাল পলিপস সাধারণত দেখতে পারবেন। এছাড়া হচ্ছিল যে ক্রনিক ইসোনফেলিক ইনফ্লামেশন যদি হয়, মানে হচ্ছিল যে এটা মানে বহুদিন যাবত হচ্ছিল যে আপনার কি বলে এই টার্বিনেটের ভিতরে হচ্ছিল যে আমার মিউকাস এরিয়াতে ইনফ্লামেশন হইতাছে, সেই ক্ষেত্রেও এই কি বলে হচ্ছিল যে এই ইনফ্লামেশনের কারণে আমার হচ্ছিল যে এই মিউকাস মেমব্রেন গুলো হচ্ছিল যে আস্তে আস্তে স্ফীতি হয়ে এইটা টার্বিনেট থেকে বের হওয়া শুরু করে, বের হয়ে এসে হচ্ছিল যে আমার নাকের এ ধরনের নেজাল পলিপস তৈরি করতে পারে। মিউকাস সয়েলিং এর কারণে হচ্ছিল যে আমার যে টার্বিনেটের যে হচ্ছিল যে আমার যে ইয়াগুলো আছে, কি বলে পর্দাগুলো আছে, হ্যাঁ, এই পর্দাগুলার ইনফ্লামেশনের কারণে হচ্ছিল যে আমার নেজাল পলিপস দেখা দিতে পারে। অ্যাজমার কারণেও আমার অনেক সময় দীর্ঘস্থায়ী অ্যাজমার কারণে পলিপস হতে পারে, বাট হচ্ছিল এটা খুব রেয়ার কেস। ঠিক আছে, তো মেইন যে জিনিসটা হতেছে যে আমরা যখন আইডেন্টি করতে পারবো যে এটা পলিপস, সেই ক্ষেত্রে আমার ট্রিটমেন্টটা কি। সেই ক্ষেত্রে ছিল আমরা ইলেকট্রো হোমিওপ্যাথিতে খুব ভালো রকম ট্রিটমেন্ট, এটার একটা ভালো ট্রিটমেন্ট আছে, এবং হচ্ছিল যে আপনারা সবচেয়ে বড় জিনিস, নেজাল কোনো প্রবলেম হলে সেটা পলিপাস হোক বা হচ্ছিল যে আমার কি বলে টার্বিনেট হোক বা হচ্ছিল যে নাকের মাংস বৃদ্ধি হোক, যেটাই হোক, হ্যাঁ, আপনারা হচ্ছিল স্মেলিং এর জন্য অবশ্যই স্মেল করানোর জন্য একটা কিছু দিবেন। স্মেল করানোর জন্য হচ্ছিল যেটা হচ্ছিল যদি আমার পলিপাস থাকে তাহলে হচ্ছিল অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছিল যে C5F1GE, একটু খাতা কলমে সবাই লিখে রাখেন। আমার কথা কি আপনারা শুনতেছেন? আমি তো নেটে আছি কিনা আল্লাহ জানে। আছি না ভাই, শুনতেছি। ওকে, আচ্ছা, লেখেন স্মেল মানে হচ্ছিল যে আপনারা এটা আরএস বেস বানাবেন, হ্যাঁ, D4 এ, এবং হচ্ছিল যে রোগীকে সবসময় তুলা দিয়া এইটা স্মেল নিতে বলবেন, তাহলে হচ্ছিল যে এটা আপনার ভালো কাজ করবে। C5F1GE লিখছেন? জি, দেখছি ভাই। আচ্ছা, হ্যাঁ, সেকেন্ড যে ওষুধটা আপনারা দিবেন সেটা হচ্ছিল যে P2
S5C5GE। ভাইয়া ডায়লগ কত হবে? কোনটা? দ্বিতীয়টা। দ্বিতীয়টা হচ্ছিল যে বলতেছি, হ্যাঁ, আহ, অথবা G4 গ্যাংগ্রিনাল ফোর্ট, ঠিক আছে। জুয়েল ভাই আরেকবার, আমি বাইরে আসলাম তো। আচ্ছা আচ্ছা, মানে স্মেলিং এর জন্য ছিল আপনার C5F1GE, এটা D4 এ দিবেন, RS বেস করবেন, ঠিক আছে, RS বেসে দিবেন। হ্যাঁ, এরপর হচ্ছিল যে আপনার মানে সেকেন্ড যে মেডিসিনটা আছে সেটা হচ্ছিল যে P2S5C5GE, এবং অথবা আপনারা হচ্ছিল যে G4 গ্যাংগ্রিনাল ফোর্ট, ঠিক আছে। এই দুইটার একটা মেডিসিন আপনারা D6 থেকে 200 তে দিতে পারেন, 200 থেকে D6 এ আসতে পারেন, অথবা D6 থেকে 200 শক্তিতে যেতে পারেন। D6 দিলেন, D7 দিলেন, ঠিক আছে। এটা হচ্ছিল যে যদি হচ্ছিল মানে রোগীর পরিবর্তনের উপরে, ঠিক আছে। আমি আবারও বলতেছি, এই প্রোটোকলগুলো কিন্তু হচ্ছিল যে পলিপাসের জন্য। আপনারা যদি হচ্ছিল টার্মিনেটেড ট্রিটমেন্ট করেন ফল পাবেন, কিন্তু অত ভালো ফল পাবেন না। হ্যাঁ, এরপর হচ্ছিল থার্ড যে মেডিসিনটা আছে, এটা হচ্ছিল যদি পলিপাসটা টিউমারের মতো দেখতে হয়, টিউমারের মতো যদি ভাই 2 নাম্বারটা আরেকবার একটু বলেন। আচ্ছা, P2S5C5GE, অথবা গ্যাংগ্রিনাল ফোর্ট। গ্যাংগ্রিনাল ফোর্টের ফর্মুলা কিন্তু আমি গ্রুপে দিছিলাম, ঠিক আছে। তো আপনারা ওইভাবে গ্যাংগ্রিনাল ফোর্টটা বানাবেন। গ্যাংগ্রিনাল ফোর্টের আপনার ধারণা ছিল যে ওটা তো এমএল এ দেওয়া, আপনারা এমএল এর জায়গায় আপনারা ফোঁটা ব্যবহার করবেন, তাহলেই হবে, ঠিক আছে। জি আসসালামু আলাইকুম। দ্বিতীয়টা একবার বলেন জি। P2S5C5GE, অথবা গ্যাংগ্রিনাল ফোর্ট G.Fort। এটা হচ্ছিল যে আপনারা 200 শক্তিতে দিতে পারেন, দুইটার যে কোনো একটা দিতে পারেন, বা দুইটাই আপনারা ব্যবহার করতে পারেন রোগীর জন্য। 200 থেকে নিম্ন শক্তির দিকে আসবেন, অথবা মানে এটা নেগেটিভে ব্যবহার করবেন, D6 থেকে 200 দিকে যাবেন। ক্লিয়ার? লিখতে পারছেন 2 নাম্বারটা সবাই? জি ওকে, আচ্ছা, এবার আসেন মানে হচ্ছিল যদি দেখানো হচ্ছিল যে এই যে নেজাল পলিপসটা এটা টিউমারের মতো দেখতে, অনেকটা টিউমারের মতো, ঠিক আছে। উপর দিয়ে পাতলা একটা আবরণ থাকবে, হ্যাঁ, আর ভিতরে হচ্ছিল টিউমারের মতো দেখতে আছে। যদি এই ধরনের আপনার নেজাল পলিপ দেখেন, এই প্রথম যে এই দুইটা আপনারা মাস্ট ব্যবহার করবেন, ঠিক আছে। এই দুইটা মাস্ট থাকবে। এর সাথে হচ্ছিল যদি টিউমারের মতো হয়, তাহলে আপনারা হচ্ছিল A2P2BE, A2P2BE, A2 P2BE, A2P2BE লিখছেন? জি লিখছি। আচ্ছা, এই টিউমারটা যদি শক্ত হয়, তাহলে তার সাথে অল্টারনেট আরেকটা মেডিসিন ব্যবহার করবেন, সেটা হচ্ছিল যে S5C4GE। জি C4 যদি টিউমারটা শক্ত হয়, টিউমারের মতো দেখতে, কিন্তু টিউমারটা শক্ত, ঠিক আছে, দেখতে টিউমারের মতো, বাট সেই টিউমারটা শক্ত, ঠিক আছে, টিউমারের মতো দেখতে এবং সেটা শক্ত যদি হয়, তাহলে S5C4GE। আর টিউমারটা যদি তুলতুলে নরম হয়, তাহলে C4 এর জায়গায় C5 ব্যবহার করবেন।
দুইটা মেডিসিনই 30 বা 200 তে। S5C5G যদি টিউমার নরম থাকে, টিউমারের মতো দেখতে পলিপাসটা যদি নরম থাকে তাহলে S5C5G, আর টিউমারের মতো দেখতে পলিপাসটা যদি শক্ত থাকে তাহলে S5C4GE। ক্লিয়ার বিষয়টা? এটা কি A2 P2B এর সাথে অ্যাড হবে? না, A2P2 আলাদা অল্টারনেটিভ, মানে হচ্ছিল A2B2 যদি হচ্ছিল ধরেন মানে এখন খাওয়াইলেন 1 ঘন্টা পরে হচ্ছিল ওইটা খাওয়াবেন, অল্টারনেটিভ মানে একটা যদি এখন খাওয়ান তারপরে ওইটা খাওয়াবেন, ঠিক আছে? এটা টিউমারের মতো যদি দেখতে হয় তাহলে হচ্ছিল প্রথমে আপনারা যেটা দিবেন A2P2B, হ্যাঁ 1 ঘন্টা পরে আপনারা দিবেন হচ্ছিল S5C4GE 30 বা 200 শক্তিতে, ঠিক আছে? রোগের অবস্থানের উপরে কত শক্তিতে ব্যবহার করবে? 30 বা 200, 30 or 200, নেগেটিভ, মোর নেগেটিভ, হায়ার নেগেটিভ। দুইটাই 30 বা 200? জি, দুইটাই 30 বা 200। মানে টিউমারের মতো সেটা পাতলা আবরণযুক্ত, মানে শক্ত হোক আর নরম হোক দুইটাই অল্টারনেট চলবে 1 ঘন্টা পর। আচ্ছা, আমি মনে হয় বুঝাইতে পারি না, সেটা হচ্ছিল যে হ্যাঁ, নরম হলে C4 এর জায়গায় C5, সেটা বুঝছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু 3 আর 4 এই দুইটা টিউমারের মতো হলে দুইটা প্রোটোকলই অল্টারনেট চলবে। এক্স্যাক্টলি, যদি টিউমারের মতো না হয় তাহলে এই প্রোটোকল দিবেন না, এই দুইটার কোনোটাই দিবেন না, আচ্ছা ঠিক আছে? এটা হলো ইন্টারনাল। এটা হ্যাঁ সবই ওরাল। আমি যেগুলো বলতেছি শুধু একটা বলছি যে একটা স্মেল, প্রথমে যেটা বলছি ওটা স্মেলের জন্য, আর বাকি যে দুইটা বললাম এই দুইটা হচ্ছে ওরাল, খাওয়ার জন্য। এবার আসেন স্মেলিংটা কি পাওয়ার, মানে D4 থেকে D4 RS বেস, D4 RS বেস, ঠিক আছে। ঠিক আছে? এক্সটার্নাল যা থাকবে, একটা বিষয় সবাই একটু ভালো করে মনে রাখতে হবে, এক্সটার্নাল ইউজ সবই পজিটিভ D4 দিতে হবে। এটা একটা মানে মোটামুটি সাধারণ একটা এক্সটার্নাল সবই D4। এটা তো আসলে আমরা আগে থেকে জানতাম যে এক্সটার্নাল ব্যবহার মানে D4, কিন্তু এখন তো অনেকেই আবার ব্যবহার করতেছে যে না, যেটা খাবে সেটাও ব্যবহার করা যায়। এই তো ক্ষেত্রে এটা কনফার্ম অবশ্যই যায়, করা যায়, করলে তো সমস্যা নাই, করা যাবে। এজন্য এক্সটার্নাল ইন্টারনাল দুই ভাবেই কাজ করবে মেডিসিন। আর আপনি যেটা খাইতেছেন এটা গায়েও মাখতেছেন, মানে হচ্ছিল দুই দিক দিয়ে আপনি কাজ করাতে চাইতেছেন। তো বিষয়টা হচ্ছিল যে আপনি কি করাইতেছেন, আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি মানে হচ্ছিল রোগীরে দিতেছেন, এটা যদি আপনার উপর প্রয়োগ করেন, হ্যাঁ, বা আপনার সন্তানের উপর প্রয়োগ করেন, আপনি কি পারবেন এই জিনিসটা? ওর যে হচ্ছিল যে ফাংশন গুলো হাইপার হয়ে যাব, হ্যাঁ, ও যে কষ্ট পাবে ওটা সহ্য করতে পারবেন আপনি? আপনি হাই পাওয়ার আপনি এক্সটার্নালি ব্যবহার করতেছেন, ঠিক আছে? আমার হচ্ছিল যে এক্সটার্নালি কেন হচ্ছিল D4 বা D5 মেডিসিন কেন হচ্ছিল ব্যবহার করতে হয়, বা D3 অথবা মোর পজিটিভ কেন ব্যবহার করতে হয়, হ্যাঁ, এর পিছনে সবচেয়ে বড় কারণ হইতেছে যে আমার যে হচ্ছিল যে মলিকিউল গুলো আছে, মানে হচ্ছিল যে আমার নিউট্রিশন, আমি বাইরে থেকে নিউট্রিশন প্রয়োগ করার জন্যই তো আমি এটা ব্যবহার করতেছি। ওই জায়গায় যখন হচ্ছিল আমি হাইপোটেন্সি দিব, ওই জায়গায় কি নিউট্রিশন পাইতেছে? সে তো নিউট্রিশন পাইতেছে না। তাকে হচ্ছিল ইন্টারনাল এবং এক্সটার্নাল উভয় সাইড থেকে হচ্ছিল তাকে হাইলি পাওয়ার আপ করা হইতেছে, হ্যাঁ, তার ফাংশন গুলার হচ্ছিল যে মানে হাইপার করা হইতেছে। এই হাইপার করার কারণে কি হবে জানেন? এই যে মানে সেলের যে হচ্ছিল ইলাস্টিসিটি গুলো আছে, ইলাস্টিসিটি গুলো নষ্ট হয়ে যাবে পরবর্তী। এখন আপনি ঠিক হয়ে গেলেন, পরবর্তীতে হচ্ছিল যে দেখবেন যে চামড়া ঝুলে গেছে, ওটা ঠিক করবেন কেমনে? যখন হচ্ছিল যে প্রপার যখন মানে ইলাস্টিসিটি গুলা মানে একদম ডাইরেক্ট নষ্ট হয়ে যাবে, তখন আপনি ওটা ঠিক করবেন কিভাবে বলেন? আপনি হাই পাওয়ার ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই, আমি অস্বীকার করি না, অবশ্যই ব্যবহার করা যাবে। আপনি 1000 10,000 আপনি আসলে এক্সটার্নাল ইউজ করেন, আমি নিজে ব্যবহার করছি, 10,000 পাওয়ারও দিয়ে দেখছি, হ্যাঁ, ব্যবহার করছি, মানে যদিও নিজের গায়ে ব্যবহার করছি, অন্যের ইসে না। ওই ব্যথা নিয়ে যখন কাজ করতাম ওই সময় আমি দিয়ে দেখছি, বাট হচ্ছিল যে আমি দেখছি এক্সটার্নালি হচ্ছিল আমার D4 বা D5
টা হচ্ছিল কাজ করে ভালো, কারণ হচ্ছিল যে নিউট্রিশন বেস মেডিসিন, ঠিক আছে, একমাত্র ইলেকট্রো হোমিওপ্যাথি যে জায়গায় নিউট্রিশন বেস মেডিসিন আছে। আপনি ওয়াই কেন আপনি মোর পজিটিভ মেডিসিন গুলো ছিল এক্সটার্নালি ব্যবহার করবেন, আর হাই পটেন্সি মেডিসিন কেন হচ্ছিল যে আপনি ইন্টারনালি ব্যবহার করবেন, বা হচ্ছিল যে হাই পটেন্স মানে মোর পজিটিভ মেডিসিন আপনি ইন্টারনালি কেন ব্যবহার করবেন, এই জিনিসটা তো আগে আপনাকে জানতে হবে, এই জিনিসটা আগে বুঝতে হবে। আমি ওষুধ পেলাম ধুমধারাক্কা দিয়ে দিলাম হয়ে গেল, এই জিনিসগুলো বুঝতে হবে আপনাদের। অনেকে অনেক কথা বলবে, সবার থিওরি ভালো, সবার থিওরি ঠিক, একদম সত্যি কথা, সে মানে হচ্ছিল যে, কিন্তু হচ্ছিল আপনাকে দূরদর্শিতা মানে জিনিসগুলো দেখতে হবে। মানে এই যে আপনি দিয়া তাৎক্ষণিক ভালো করে ফেললেন, হ্যাঁ, মানে একটা প্রবাদ আছে না যে সব ভালো ভালো না, আবার সব খারাপ খারাপ না। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে আপনাদেরকে বুঝতে হবে। আপনি মানে দিলেন, রুগী ভালো হয়ে গেল, এরপরে এই রুগীর যে মানে পার্মানেন্ট যে হচ্ছিল যে ক্ষতিটা হবে, সেই ক্ষতি কোনোদিন ভালো করতে পারবেন না, ঠিক আছে। আর জেনিটাল অর্গানে আপনি হাই পাওয়ার কি বলে খাইতেও দিলেন, হাই পাওয়ার মানে মালিশেও দিলেন, ঠিক আছে, এরপরে তো জেনিটাল অর্গানের হচ্ছিল যে আমার মানে ইলাস্ট্রিসিটি জন নষ্ট হয়ে যাব, হ্যাঁ, প্রোলাপস হয়ে যাব, বা হচ্ছিল যে এইটা মানে মানে যে উত্থান, এই উত্থান হবে না, তখন ওটা ঠিক করবেন কেমন, যখন ইলাস্ট্রিসিটি সম্পূর্ণ নষ্ট হয়ে যাব, ওর তো রিপ্লেস করার কোনো ওয়ে নাই। আপনাদের এই জায়গাগুলো বুঝতে হবে, ঠিক আছে। তো বেটার ওয়ে হচ্ছিল যে মানে ওই জায়গাগুলোতে সেলগুলারে পুষ্টির প্রয়োজন, পুষ্টি নিউট্রিশন দরকার, এই নিউট্রিশনগুলো দেওয়ার জন্য হচ্ছিল যে আমাকে পজিটিভলি বা হচ্ছিল নিউট্রালে রাখবেন। হ্যাঁ, মোর পজিটিভ ভালো, ইভেন এক্সটার্নাল ইউজের জন্য হচ্ছিল D1 D2 ব্যবহার করা হয়, হ্যাঁ, বাট হচ্ছিল যে ওটা হচ্ছিল গ্লোবিউলস আকারে ব্যবহার করে। হ্যাঁ, তো এই জায়গাগুলো আপনাদের দেখতে হবে। হাই পাওয়ার এক্সটার্নাল ব্যবহার করা যায়, কিন্তু ব্যবহার করলে প্রবলেম আছে, হ্যাঁ, এবং হচ্ছিল যে রুগীর যদি হচ্ছিল পার্মানেন্ট লস হয়ে যায়, এই লসটা তো পোষাইতে পারবেন না, ঠিক আছে। তো মানে বি কেয়ারফুল, হাই পাওয়ার এক্সটার্নালি ইউজের ক্ষেত্রে, বলার জন্য হ্যাঁ, আপনারা ভালোভাবে বুঝলাম আরো। জি, মানে হচ্ছিল যে একটা এক্সপেরিমেন্ট পায় আমি সাকসেস হয়ে গেছি, আর সেটা হচ্ছিল যে ওয়ার্ল্ড ওয়াইড বলে বেড়াইতেছি। বিষয়টা এরকম না, 150 বছর ধইরা ভারত উপমহাদেশে হচ্ছিল এই ইলেকট্রো হোমিওপ্যাথি চলে। তাদের ভিতরে যারা বড় বড় ডাক্তার আছে, তারা কেউ কোনোদিন সাজেস্ট করে না যে হচ্ছিল যে আপনারা এটা হাই পাওয়ারে এক্সটার্নালি ব্যবহার করেন, কারণ হচ্ছিল এতে সেলগুলার বা হচ্ছিল যে আমার যে ইলাস্টিক টিস্যুগুলো আছে, এই টিস্যুগুলার হচ্ছিল পার্মানেন্ট ক্ষতি হয়, ঠিক আছে। এর জন্য হচ্ছিল এক্সটার্নালি ব্যবহার করতে, মানে হাই পাওয়ার ব্যবহার করতে হয় না, এটা হচ্ছিল মেইন জিনিস। আচ্ছা, যাই হোক, আমরা ছিলাম হলো, এবার আসি, যদি যদি পলিপাসটা দেখতে 4-5টা গুচ্ছের মতো আসে, ঠিক আছে, গুচ্ছ গুচ্ছ যদি আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনার ব্যবহার করবেন হচ্ছিল C5P1GE। লিখতে পারছেন? না ভাই, লিখতে পারি নাই। C5P1GE, অথবা P6A2GE। নেগেটিভ ডাইলেশনে দিবেন, D6 থেকে উপর দিকে উঠবেন, অথবা উপর দিক থেকে নিচের দিকে নামবেন, মানে 200 শক্তি থেকে D6 এর দিকে নামবেন। লিখতে পারছেন? ক্লিয়ার? যদি এই গুচ্ছ গুচ্ছ বা আঙ্গুরের থোকার মতো বা এরকম ইয়াগুলা যদি দেখা না যায়, তাহলে এই প্রোটোকল ব্যবহার করবেন না, ঠিক আছে। এগুলা মানে হচ্ছিল কিন্তু সিমটমের উপর বেস করে হচ্ছিল আপনারা এই প্রোটোকলগুলা পরিবর্তন করবেন, বুঝতে পারছেন? এখানে একটা প্রশ্ন এসে যাচ্ছে, বলেন বলেন। এই যে পি যে ব্যবহারটা হচ্ছে, কি শ্বাসকষ্ট বিষয়ে কোনো প্রবলেম রোগী থাকতে পারে কিনা বা এমন কিছু, যেহেতু পি আসতেছে, শ্বাসের সমস্যার মতো কিছু আসবে কিনা বা আসে কিনা? না না, P1 P2 P3 P4 আমার কিসের উপরে কাজ করে? শ্বাসনালীর উপর না? না 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 না, P1 তো আপনার শ্বাসকষ্টের উপরে কাজ করে না, ঠিক আছে। আমার P1 পুরাটাই, আমার শ্বাসকষ্টটা কেন হয়, কি জন্য হয়, সেটা তো বুঝতে হবে। আমার হচ্ছিল মিউকাস মেমব্রেনের এই যে এই এরিয়াগুলো, আমার সাইনোসাইটিস মানে সাইনাস এরিয়া, হ্যাঁ,
তারপর হচ্ছিল ল্যারিংস ফ্যারিংস এরিয়া, এবং হচ্ছিল বোনক্রাই এরিয়ার যে হচ্ছিল যে আমার মিউকাস যখন বেশি হয়ে যায়, ঠিক আছে, মানে ফ্লুইডের যখন পরিমাণটা বাইরে যায়, এই বাইরে যাওয়ার কারণেই তো হচ্ছিল যে আমার এই ধরনের প্রবলেমগুলো, শ্বাস প্রশ্বাসের প্রবলেম, কাশি, হ্যাঁ, এবং হচ্ছিল ধরেন হচ্ছিল যে এই নাক দিয়া পানি পড়া বা হচ্ছিল ইনফ্লামেশন গুলা, হ্যাঁ, এবং হচ্ছিল যে এইখানে ভাইরাস ব্যাকটেরিয়া গুলো গ্রো করা, এই গ্রো গুলা করে কিসে? এগুলো হচ্ছিল মিউকাসে করে। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। হ্যাঁ, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট তো ঠিক আছে, কিন্তু আপার রেসপিরেটরি ট্র্যাক্ট কিসের উপরে কাজ করে পি? সেটা তো বুঝতে হবে। উনি যে কোশ্চেনটা করছে ভ্যালিড কোশ্চেন করছে, আই ডোন্ট নো হু, বাট হচ্ছিল কোশ্চেনটা ভ্যালিড। মানে পি গ্রুপটা আমরা মনে করি যে শ্বাস প্রশ্বাসের জন্য, বাট পি গ্রুপ শ্বাস প্রশ্বাসের জন্য ঠিক আছে, কিন্তু শ্বাস প্রশ্বাস আমার কখন প্রবলেম হয়? তখনই তো প্রবলেম হয় যখন হচ্ছিল যে আমার এই শ্বাসনালী বা হচ্ছিল যে আমার নেজাল থেকে, মানে এই নেজাল এরিয়া দিয়া হচ্ছিল যে আমার ল্যারিংস ফ্যারিংস হয়ে আমার হচ্ছিল ব্রনকাই এরিয়া, মানে ফুসফুস লাং এরিয়া পর্যন্ত হচ্ছিল যদি এইটা নর্মালি স্যাঁতস্যাঁতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছিল আমার প্রবলেম হয় না। যখনই হচ্ছিল এইখানে মিউকাস বা ফ্লুইডের পরিমাণটা বাড়া শুরু করে বা কমা শুরু করে, তখনই তো আমার এই প্রবলেমগুলো আসে। এছাড়া কি এই প্রবলেমগুলো হওয়ার কথা? কি বলেন আপনারা? না, ড্রাইনেস হলে হবে, ড্রাইনেস হলে বা ড্রাইনেস overflow হলে তখন হবে। ড্রাইনেস হলে হবে, বা হচ্ছিল ফ্লুইডের পরিমাণ বাইরে গেলে হবে, ওভারফ্লো হলে হবে। ওভারফ্লো হইলে হবে, ঠিক আছে। তো এই পি গ্রুপের মেডিসিন গুলো ছিল এই মিউকাসটাকে কন্ট্রোল করে। মূলত হচ্ছিল এখানে ডিফারেন্ট টাইপ অফ মিউকাস আছে, ফ্লুইড আছে, এই ফ্লুইড গুলোরে সে কন্ট্রোল করে। তো আমার P1 আর মানে হচ্ছিল P2 বা P1 হচ্ছিল যে আমার কি বলে আপার রেসপিরেটরি এবং হচ্ছিল থ্রট এরিয়া, P3 হচ্ছিল আমার থ্রট এরিয়াতে আপার রেসপিরেটরিতে কাজ করে, ঠিক আছে, P1 এবং P3। হ্যাঁ, P1টা হচ্ছিল যে আমার মেলদের জন্য, কারণ হচ্ছিল যে এই P1টা আমার হার্ট টিস্যু গুলা যেগুলো আছে, ঠিক আছে, হার্ট টিস্যু ছেলেদের থাকে, এইখানে কাজ করে। আর হচ্ছিল P3 সফট টিস্যু, মানে হচ্ছিল বাচ্চাদের এবং মেয়েদের ক্ষেত্রে P3 ভালো কাজ করে, ঠিক আছে। এর জন্য হচ্ছিল যে ছেলেদের মানে সেম প্রবলেম ছেলেদের হয়েছে, সেখানে আপনি P1 দেন, ভালো রেজাল্ট পাবেন। আর ওই প্রবলেমটা বাচ্চা বা মেয়েদের হয়েছে, সেইখানে বয়স্ক মহিলাও হোক সমস্যা নাই, সেখানে P3 দেন, ভালো কাজ করবে। P4 হচ্ছিল যে আমার আপার রেসপিরেটরি এবং লোয়ার রেসপিরেটরি বোথ কাজ করে, এবং হচ্ছিল এটা আমার ফ্লুইডের উপরে ভালো কাজ করে, ঠিক আছে, ফ্লুইড। P4 এর সাথে আমি যদি বি ব্যবহার করি, যদি আমার ফুসফুসে ফ্লুইড জমা থাকে, ব্রনকাইটিস বা বিভিন্ন এরকম ইসের কারণে, ইভেন হচ্ছিল যে লাং যদি হচ্ছিল বিভিন্ন ভাবে ইনফেক্টেড হয়, হ্যাঁ, সেইখানেও P4 ভালো কাজ করবে। এবং সূক্ষ্ম কাশি, মানে ফুসফুসের কারণে সূক্ষ্ম কাশি, অনেক সময় জোরে নিঃশ্বাস নিচ্ছি, ফুসফুসে হচ্ছিল দেখা যায় যে এক ধরনের ব্যথা বা চুলকানি অনুভূতি হয়েছে, এবং ওই সময়টাই মানে যখন নিঃশ্বাস নিছি ওই জায়গায় চুলকানি বা ব্যথা বা হচ্ছিল এক ধরনের অনুভূতি আসছে ফুসফুসে, এবং ওই অনুভূতির কারণে যে কাশিটা আসছে, ঠিক আছে, তখন আপনি বুঝবেন যে হচ্ছিল এইটা লাংজনিত মানে কাশি। এইটার জন্য হচ্ছিল আপনাকে কি ব্যবহার করতে হবে? C13P4 ব্যবহার করতে হবে। যেটা P1 2 3 ব্যবহার করলে আপনার এই কাশি ভালো হবে না কখনোই। শুধু C13 তখন তো ফুসফুসের লোবগুলো বোধহয় আক্রান্ত হয়ে যেতে পারে, ব্লক হয়ে যেতে পারে। এক্স্যাক্টলি আপনি যখন ওই কাজটা মানে আপনি যখন জোরে নিঃশ্বাস নিছেন বা আপনি স্বাভাবিক থেকে একটু বেশি নিঃশ্বাস নিছেন, তখন দেখবেন যে হচ্ছিল আপনার ফুসফুসে এক ধরনের প্রদাহ বা হচ্ছিল যে এক ধরনের অনুভূতি কাজ করতেছে, এবং ওই অনুভূতির কারণে যদি আপনার কাশি হয়, ওই অনুভূতির কারণে যদি আপনার কাশি হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছিল আপনার সিলেক্টিভ মেডিসিন হচ্ছিল P4, এবং তার সাথে হচ্ছিল যে আপনি C13 ব্যবহার করতে পারেন। এবং হচ্ছিল যদি রোগী বলে যে আমার হচ্ছিল এই বুকের পাঁজর বা হচ্ছিল এই ফুসফুস আমার কাছে ভালো লাগে মনে হয়, এবং নিঃশ্বাস নিতে ব্যথা হয় এবং হচ্ছিল হাঁপার ব্যথা করে, হ্যাঁ, তাহলে বুঝবেন যে হচ্ছিল যে এই কি বলে আমার হচ্ছিল যে এই ফুসফুসের ভিতরে ব্রনকাই এরিয়া যেগুলো আছে এগুলোতে ফ্লুইড জমে আছে, ঠিক আছে। তো ওইখানে তখন হচ্ছিল এই C13P4 এর সাথে আপনি যখন বিটারে প্রয়োগ করবেন, তখন দেখবেন যে হচ্ছিল যে এই ফ্লুইড গুলা বের হওয়া আসা শুরু করবে, ঠিক আছে, যেটা আগে বের হইতো না। যদি নিঃশ্বাস জোরে নিছেন এবং হচ্ছিল যে এর কারণে আপনার কাশি হয় নাই, বা কিন্তু নিঃশ্বাস নেওয়ার সময় আপনার থ্রট এরিয়াতে
প্রবলেম লাগছে এবং ওর জন্য খুশখুশি কাশি হয়েছে, সেই ক্ষেত্রে হচ্ছিল আপনার সিলেক্টিভ মেডিসিন হচ্ছিল C13 P1 অথবা P3। বুঝতে পারছেন? নেজাল এরিয়ার জন্য হচ্ছিল আমার P2 বেস্ট রেমেডি, অনলি ফর নেজাল এরিয়ার জন্য P2 বেস্ট রেমেডি। আমি আশা করি যে হচ্ছিল যে পি গ্রুপের কিছু আপনাদেরকে বুঝাইতে পারছি, কোন জায়গায় হচ্ছিল P1, কোন জায়গায় P2, কোন জায়গায় P3 এবং কোন জায়গায় P4 আপনারা ব্যবহার করবেন। সবাই কি বুঝতে পারছেন? জি জনাব ভাই, আমার এক সপ্তাহ আগে এরকম হঠাৎ মনে হচ্ছিল ঠান্ডা ঠান্ডা, আর হঠাৎ গলা আটকে আসতেছে আর কাশি, শুকনা কাশি, মানে কাশি এমন বিকাল থেকে যে রাত্রে ঘুমাতে যাব টেনশন যে কিভাবে ঘুমাবো, শুলেই কাশি। পরে আমি হচ্ছে C13 আর P3টা 200 দুইটা পিল খাইছি মগে গুলায় দুইবার। পরে রাত্রে কাশি, ঘুমানো যেতে যেতে কাশিটা বারে কমে গেছে। হঠাৎ মাঝে মাঝে হয়েছে, কিন্তু রাত্রে আসলে কেন যেন ঘুম হয় নাই, কিন্তু কাশি কমে গেছে। পরের দিন থেকে আর কাশি নাই, কিন্তু শুধু ফ্লুইড বেরোচ্ছে, কাশি নাই, এখনো বেরোচ্ছে। আজকে খাই নাই, দুই দিন খাইছি 3 বার করে, তাদের এই কাশি খালি বেরোচ্ছে নাক দিয়ে আর গলা দিয়ে সমানে। এর মানে হচ্ছিল যে আপনার আপার রেসপিরেটরিতে হচ্ছিল যে ফ্লুইড গুলো জমা আছে, ঠিক আছে? তো হ্যাঁ, ওইখানে হচ্ছিল যে আপনি ওয়াই বা বিটা ব্যবহার করে দেখেন, আর ভালো রেজাল্ট পাবেন। তবে এটা কি আমার ভালো লাগছে কি যে আমার অনেকদিন সহজে ঠান্ডা ঠান্ডা লাগে না, কাশি বা নাক দিয়ে কখনো সর্দি বের হয় না, কিন্তু এই কয়দিন বেশ বেরোচ্ছে। ভাবলাম যে থাক, যে জমা আছে বেরোতে থাক। তবে আজকে খাইনি, কালকেও আরেকবার খাইছিলাম, আর পরশুদিনকে 2 বার খাইছি, 2 বারই খাইছি আর কি, 2 বার করে। ভালোই কাজ হয়েছে আর কি। গলা তো ওই দিনই ওর মনে হচ্ছিল সন্ধ্যার পরে আটকা আসতেছে একদম গলা টলা দিয়ে এরকম, এজন্য আমি C13 আর P3টা খাইছি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, কি বলে, এই এরিয়াটা তো বুঝতে পারছেন আপনারা না? বিশেষ করে যিনি কোশ্চেন করছিলেন। হ্যাঁ, এখানে আরেকটা প্রশ্ন এসে যায়, ওনার এই খুশখুশে কাশি বলাতে এখন একটু ভালোই হলো। ওনার ইয়েটা আমরা আরেকটা প্রোটোকল পেয়ে গেলাম। সেই সাথে অনেক সময় সর্বঙ্গ হয়ে যায়, যে অনেকেরই দেখা যায় এর সাথে শর্টটা বসে যায়, এরকম একটা ব্যাপার তো অনেক সময় দাঁড়ায়। সর্বশেষ যদি যায়, ঠিক আছে, ছেলেদের ক্ষেত্রে C13 P1, মেয়েদের ক্ষেত্রে হচ্ছিল C13 P3। হ্যাঁ, যদি দেখেন যে হচ্ছিল তার মানে স্বর ভাঙা কিন্তু 2 ধরনের, ঠিক আছে? একটা হচ্ছিল যে তার গলা দেখা গেছে যে মানে বলতেছে যে স্বর ভেঙে গেছে এবং হচ্ছিল মনে হইতেছে গলা চিপা রাখছে, ঠিক আছে? মানে হচ্ছিল যে মানে তার এটা আরে এটারে কি বলে, এটারে স্টিপ হয়ে গেছে। হ্যাঁ, মানে হচ্ছিল যে এই ধরনের যদি স্বর ভাঙা হয় তাহলে সেইখানে ওয়াই ব্যবহার করবেন। আর যদি হচ্ছিল যে তার স্বর ভাঙাটা ঠান্ডা জনিত বা হচ্ছিল যে উচ্চ স্বরে কথা বলার জন্য যদি স্বর ভাঙা থাকে, সেই ক্ষেত্রে অনলি হচ্ছিল C13 P1 বা P3 আপনারা প্রয়োগ করলেই, এটা D4 এর প্রয়োগ করলে এবং হচ্ছিল যে গার্গেল যদি করতে দেন, হ্যাঁ, C13 P1 বা P3 মানে ইয়া বেদে, জেন্ডার বেদে, হ্যাঁ, তাহলে দেখবেন যে হচ্ছিল যে খুব অল্প সময়ের ভিতরে আপনারা এটার থেকে রিলিফ পাবেন। এবং কাশির ক্ষেত্রে একটা জিনিস বলি যে কোনটা আপনার মানে থ্রট জনিত কাশি আর কোনটা হচ্ছিল যে ফুসফুস জনিত কাশি, সেটা হচ্ছিল যে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় যে কাশিটা হয়। হ্যাঁ, অনেক সময় দেখবেন যে গলার ভিতরে শুষ্ক শুষ্ক ভাব থাকে, বা হচ্ছিল যে নিঃশ্বাস নেওয়ার সময় নাক দেওয়া অথবা হচ্ছিল যে আপনি মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার সময় গলার ভিতরে ঠান্ডা একটা অনুভূতি আসে, বা গলার ভিতরে কোনো কিছু বাজা বাজা একটা ভাব আসে, এবং ওই ক্ষেত্রে যে কাশিটা আসবে বুঝবেন হচ্ছিল থ্রট এরিয়ার কাশি, ঠিক আছে? আর নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার ফলে যদি ফুসফুসে প্রদাহ, ইনফ্লামেশন বা হচ্ছিল যে ফুসফুসে কোনো প্রকার অস্বস্তি অনুভূতির থেকে যদি কাশি আসে, তাহলে সেটা বুঝবেন হচ্ছিল এটা ফুসফুস জনিত কাশি। এবং হচ্ছিল যে এই ফুসফুস জনিত কাশির জন্য আপনারা P4 ব্যবহার করবেন। আর যদি দেখেন যে গলা ঠান্ডা লাগছে বা গলা বাইরে আসতেছে নিঃশ্বাস প্রশ্বাসের জন্য, এবং হচ্ছিল শুষ্ক রুক্ষ অবস্থায় কাশি আসতেছে, সেইখানে হচ্ছিল যে আপনার C13 এর সাথে P1 বা P2 ব্যবহার করবেন, P3 ব্যবহার করবেন। ক্লিয়ার? এইটা যদি আপনারা মেনটেন করেন, আপনারা কাশি জনিত কারণে, ঠিক আছে, এই দুইটা জিনিস আপনারা মনে রাখবেন, দেখবেন যে হচ্ছিল যে কাশিতে কখনোই ফেল হবেন না। হোমিওপ্যাথিতে ফেল হলেও আপনারা ইলেকট্রো হোমিওপ্যাথিতে ফেল হবেন না, এবং হচ্ছিল খুব দ্রুত রেজাল্ট পাবেন। বিশেষ করে হচ্ছিল যদি
শ্রিঙ্ক করে, হ্যাঁ থ্রট শ্রিঙ্ক করে, হ্যাঁ ফ্যারিংস এরিয়াটা যদি শ্রিঙ্ক করে বুঝেন, তাহলে হচ্ছে সেখানে ওয়াই ডারে প্রয়োগ করবেন, ঠিক আছে। পজিটিভে প্রয়োগ করবেন ওয়াইটারে, আপনার হচ্ছে যে কি বলে C13 P1 বা P3 টার হচ্ছে আপনার হার্ড অ্যালেশন ব্যবহার করবেন, আর ওয়াইটার হচ্ছে পজিটিভ অ্যালেশনে দিবেন, ঠিক আছে। তিনটা ওষুধ একসাথেই দিবেন, দিলে দেখবেন যে হচ্ছে যে এইটা মানে যদি দেখেন যে পজিটিভে দিবেন হচ্ছে তারা রিল্যাক্স করার জন্য, যদি হচ্ছে ওটা শ্রিঙ্ক করে। আর যদি থ্রট মানে হচ্ছে যে আপনার এই যে বললাম যে কি বলে উচ্চ স্বর, উচ্চ খুব বক্তৃতা দেওয়া বা অনেক সময় চিল্লাইছে, এই ধরনের যদি কোনো ইস্যুস থাকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা ওয়াইটারে নেগেটিভে ব্যবহার করবেন। এই হলো বিষয়। ইয়া জায়গাতে আসি, যেটা হচ্ছে যে থার্ড না ফোর্থ প্রোটোকল বলছিলাম, এটা আপনারা লিখতে পারছেন C5P1GE অথবা P6A2GE। D6 থেকে 200 শক্তিতে যাবেন অথবা 200 শক্তি থেকে D6 এ আসবেন। এটা কখন ব্যবহার করবেন আপনারা বলেন তো? যদি পলিপগুলো আঙুলে থাকার মতো হয়। ঠিক আছে। এরপরে আসেন হচ্ছিল যদি হচ্ছিল আমার এই অবস্থাতে মানে এই পলিপাস থাকা অবস্থাতে যদি হচ্ছিল আমার নাক দিয়ে প্রচুর পরিমাণে পানি আসে, হ্যাঁ, এবং পানি পড়তে থাকে, এরকম কিন্তু নেজাল পলিপসের রোগীর দেখবেন যে ঠান্ডা ঠান্ডা লাগলে বা হচ্ছিল যে মেঘ দেখলে, মেঘ আসলে, বৃষ্টি পড়লে তখন নাক দিয়ে প্রচুর পরিমাণে পানি আসে, ঠিক আছে, এবং পানি পড়তে থাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছিল আপনারা যেটা করবেন সেটা হচ্ছিল যে P1 C13 S2 A1 VEN1 200 শক্তি। জি আবার বলেন। P1 C13 S2 A2 VEN1 200 শক্তি। এর সাথে BE-D4 এ দিবেন। বলেন বিটা D4 এ দিবেন। এর ভিতরে? হ্যাঁ এর ভিতরে, হ্যাঁ ধারণা ছিল যে আপনারা 30 ml বা 20 ml বা 10 ml এ আপনারা যেটা করতেছেন সেটা হচ্ছিল যে এই মেডিসিনটা বানাইতেছেন 200 শক্তি থেকে একটা করে পিলস বা এক ফোঁটা করে দিলেন, দেওয়ার পরে হচ্ছিল যে এই বিটারে হচ্ছিল D4 থেকে এক ফোঁটা দিয়ে দিবেন বা 2 ফোঁটা দিয়ে দিবেন, বা হচ্ছিল একটা পিলস বা দুইটা পিলস দিয়ে দিবেন। ক্লিয়ার? জি। এটা সকালে এবং রাত্রে। এটা দেওয়ার পরে একসাথে যদি লিকুইডে বানিয়ে একসাথে ঝাঁকি দিব? একসাথেই তো, হ্যাঁ একসাথে। আচ্ছা। ঠান্ডাজনিত কারণে বৃষ্টিতে ভিজলে না, বৃষ্টিতে ভিজলে না, মানে হচ্ছিল তার পানি পড়তেছে। আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য, এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য বলছি যে অনেক সময় অনেকে নাক দিয়ে স্বচ্ছ পানি পড়ে, হ্যাঁ এই পলিপ থাকা অবস্থায় নাক দিয়ে স্বচ্ছ পানি পড়ে, সেই ক্ষেত্রে তখন হচ্ছিল যে আপনারা এই মেডিসিনটা ব্যবহার করবেন, ঠিক আছে। যদি নাক দিয়ে পানি না পড়ে না তাহলে মেডিসিন দেওয়ার কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার স্যার? আপনারা ক্লিয়ার? জি। ওকে, লাস্ট মেডিসিন নেজাল ড্রপ, ঠিক আছে। এইটা একটু ভালো করে লিখে রাখেন, হ্যাঁ এটা কিন্তু ফর্মুলা। নেজাল ড্রপ পলিপাসের জন্য, এটা পলিপাসের জন্য, শুধুমাত্র পলিপাসের জন্য এই ড্রপটা আপনারা বানায় রাখবেন, ঠিক আছে। হ্যাঁ সেটা হচ্ছিল লিখেন S5 D3 বেস, এটা কিন্তু D3 বেস, ঠিক আছে। এটা নেজাল ড্রপ বাহ্যিক ব্যবহার করবেন, আরএস দিয়ে বানাবেন না। অথবা আপনারা আসলে এটা দিয়েও স্মেল করাইতে পারেন আরএস দিয়ে বানায়, ঠিক আছে। যে যেভাবে প্রিফার করেন সেভাবেই আপনারা করেন। নেজাল ড্রপ যেহেতু পলিপাসের একটা ড্রপ তো দেওয়াই উচিত, ঠিক আছে। অথবা হচ্ছিল যে এটাকে আপনারা নেবুলাইজ হিসেবেও ব্যবহার করতে পারেন। এটা নেজাল পলিপস ড্রপ লিখে রাখেন, এবং এটা D3 বেস, D3 বেস থেকে বানাবেন। S5 6 ml, C5 4 ml,
A3 5 ml, F1 5 ml, P4 4 ml, WE 6 ml. সবাই লিখছেন? আবার একটু জুনায়েদ ভাই। S5 6 ml, C5 4 ml, A3 5 ml, F1 5 ml, P4 4 ml, WE 6 ml. সবাই লিখতে পারছেন? জি ভাই। C4 বলছেন C4 C4 তো বলি নাই, P4 4 ml, F1 5 ml ওটার পরে কি বলছেন? P4 F1 5 ml, P4 4 ml, তারপরে WE 6 ml. যে লিখতে পারেন নাই সে বলেন, কে লিখতে পারে নাই? যে লিখতে পারেন নাই বা ঘষা মাজা করে লিখছেন। মোট 30 ml হয়েছে। জি 30 ml তো ঠিক আছে, ফর্মুলা তো 30 ml হবে। সবাই লিখছেন? ঘষা মাজা কারো আছে বাকি? বলেন। না ভাই ঠিক আছে। তাহলে সবাই লিখছেন না? এবার শুনেন, এটা তো 30 ml এর দিছি, ঠিক আছে? আপনার ইচ্ছা করলে 30 ml করতে পারেন, আবার চিন্তা করতে পারেন যে হচ্ছিল যে আপনাদের ওষুধ ফুরায় যাবো, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছিল যে আপনারা এই D3টা হচ্ছিল যদি আপনাদের কাছে RS বেস থাকে তাহলে হচ্ছিল যে এইটা আপনারা কিন্তু ওটা আসলে ভালো হয় না, হ্যাঁ? তারপরেও মানে ট্রিক্স দিয়ে শোনা করে দেই যে জায়গায় হচ্ছিল যে আপনার 6 4 5 5 4 6 আছে না, ml না নিয়ে এটা হচ্ছিল আপনার ড্রপ নেবেন, 6 ড্রপ 4 ড্রপ 5 ড্রপ, ঠিক আছে? হ্যাঁ, ড্রপে নেবেন, ড্রপে নিয়ে এটা হচ্ছিল যে আপনারা গ্লোবিউলসে বানাবেন। এরপরে যখন হচ্ছিল নেজাল ড্রপটা বানাবেন, ঠিক আছে? তখন এই D4 আপনারা এটা হচ্ছিল ডিস্টিল ওয়াটারে আপনারা হচ্ছিল গ্লোবিউলসে দিবেন, বাট এটা আসলে ভালো হয় না, ঠিক আছে? আপনারা নেজাল ড্রপটা চেষ্টা করবেন লিকুইড ফর্মে বানাইতে, কারণ কি জানেন, গ্লোবিউলসে দিলে এটার ভিতরে হচ্ছিল সুগার থাকে, আর এই সুগারটা হচ্ছিল কিন্তু শরীরের জন্য বিষ, ঠিক আছে? আমরা এমনিতে হচ্ছিল যে গ্লোবিউলস প্র্যাকটিস কইরা মানে আমাদের রোগীর 12টা আস্তে আস্তে বাজাইতেছি, প্লাস হচ্ছিল ইলেকট্রো হোমিওপ্যাথিরও 12টা বাজাইতেছি, যদিও দেখতেছি রোগী ভালো হইতেছে, কিছু কিছু ক্ষেত্রে রোগী ভালো হইতেছে না। বেশিরভাগ চেষ্টা করবেন মানে বিশেষ করে হচ্ছিল কারণ হচ্ছিল যে চিনি, আর বাংলাদেশে যে গ্লোবিউলস গুলো হয় যে চিনির থেকে হয়, এই চিনিগুলো জঘন্য। বিদেশের চিনি ঠিক আছে, কিন্তু বাংলাদেশের চিনিগুলো ভালো না। যদিও বলে দুগ্ধ শর্করা, আসলে দুগ্ধ শর্করার কিছুই নাই, ঠিক আছে? মানে সুদা চিনি, বহুত চিনি দেওয়া হচ্ছিল গ্লোবিউলস গুলো বানাইতেছে। তো গ্লোবিউলসের ব্যবহার করেন, বাট হচ্ছিল যে আপনারা এই যে এক্সটার্নাল ইউজের জন্য গ্লোবিউলস গুলো ব্যবহার করবেন না, গ্লোবিউলস দিয়ে এক্সটার্নাল ইউজের কোনো কিছু করবেন না, এটা চেষ্টা করবেন আপনারা লিকুইড ফর্মে করার জন্য, ঠিক আছে? হ্যাঁ, এই আর কি। হ্যাঁ, যাদের কাছে লিকুইড ফর্মের মেডিসিন নাই তারা চেষ্টা করবেন লিকুইড ফর্মের মেডিসিনগুলো কালেক্ট করতে, যদি প্রপার ট্রিটমেন্ট করেন। তো এই হচ্ছিল যে পলিপাস মেডিসিনে, পলিপাস মানে এই রোগের ওষুধ। আশা করি এরপরে থেকে আপনারা পলিপাস চিনবেন, এবং হচ্ছিল পলিপাসের যত রুগী আছে কোনোটাই ফেল হবেন না। তবে হ্যাঁ, কোনো রুগীকে আপনারা কখনোই সময় দিবেন না যে 7 দিনে ভালো করে ফেলবো, 1 মাসে ভালো করে ফেলবো, না, নেভার এভার, কোনোদিনই না, কোনোদিনও না, আপনারা দিবেন না। কারণ হচ্ছিল যে আপনি শুধু একজন ডাক্তার, আপনি স্রষ্টা না, ঠিক আছে? সবকিছু স্রষ্টার হাতে, স্রষ্টা মানে উসিলা তালাশ করতে বলছে, রুগী তাই আসলে আমাদের কাছে আসে, ঠিক আছে? আপনি মানে মিনিমাম যদি হচ্ছিল রুগীর নাসরবান্ধা হয়ে যায়, আপনার হচ্ছিল পায়ে পড়ে যে আমার একটা ডেট দিতেই হবো, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছিল রুগীর বলবেন 6 মাস। 6 মাসের ভিতরে তুমি ভালো হইতেও পারো, নাও হইতে পারো। বাট আশা করি যে এই প্রোটোকলগুলা এগুলা ব্যবহার করলে এবং বুঝে যদি আপনারা ব্যবহার করেন, তাহলে আপনাদের এখন থেকে কোনো পলিপাসের রুগী ফেল হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে?
এটা হচ্ছিল যে আমার 2 রোগীর ব্যবহৃত সাকসেস প্রোটোকল এগুলা। হ্যাঁ, তো এর ভিতরে সবগুলা মেডিসিন আমি ব্যবহার করি নাই। আমি মানে হচ্ছিল যে কি বলে 4টা মেডিসিন ব্যবহার করছি, আর বাকি 2টা আমার ব্যবহার করা লাগে নাই। তো আজকে এই ছিল ক্লাস। আপনাদের ক্লাস কেমন লাগছে জানাবেন। তার আগে হচ্ছিল আরেকটা জিনিস বলি, আপনাদের ভিতরে অনেক উৎসাহ দেখছিলাম বইয়ের ব্যাপারে, বাট হচ্ছিল এখন কোনো উৎসাহ কিছু দেখতেছি না। আই ডোন্ট নো, বাট হচ্ছিল যে এই বইটা মূলত কি বলে 45 পয়েন্টস বাহ্যিক ব্যবহারের উপরে লেখা, এবং হচ্ছিল যে এই পয়েন্টসগুলার আন্ডারে কি কি রোগ হইতে পারে সেই রোগগুলার ব্যাপারে ওইখানে এই বইগুলাতে আপনাদের ইনফরমেশন দেওয়া আছে। এর পাশাপাশি হচ্ছিল ওষুধ সম্পর্কে ধারণা দেওয়া আছে। এর পাশাপাশি সেকেন্ড পার্ট যেটা আছে সেটা হচ্ছিল টেম্পারমেন্ট। হ্যাঁ, টেম্পারমেন্ট নিয়ে হচ্ছিল যে বিশদ এবং বিস্তারিত আলোচনা করা আছে, যা ইতিপূর্বে বাংলাদেশ বা ইন্ডিয়াতে কোথাও নাই, পাবেন না। সব জায়গায় সিম্পল ধারণা পাবেন, বাট হচ্ছিল যে এই বইটাতে টেম্পারমেন্ট নিয়ে মানে বিশাল আকারে ইয়া করা আছে, কি বলে ধারণা দেওয়া আছে। ঠিক আছে, সো এই হইতেছে যে আমাদের বইয়ের ব্যাপারটা। আর ক্লাসের ব্যাপারটা কেমন হলো কি হলো আপনাদের আসলে আর কিভাবে যদি সহযোগিতা করি তাহলে আপনাদের আর ভালো হবে, আপনারা পরামর্শ দিতে পারেন। জি, ক্লাস খুব সুন্দর হচ্ছে, বইও তো যতটুকু ছবি দেখছি ভালো। তো এখন এখানে জুনায়েদ ভাই বলেন না আগেই, আমি